ছেলের বিছানার নিচে লুকানো ছিল ডজন ডজন চামচ, ছুরি। কিন্তু সত্যিটা জানার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। রান্নাঘরের ড্রয়ারে রাখা চামচগুলো যখন একে একে হারিয়ে যেতে শুরু করলো, প্রথমে আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেইনি, কারণ দুই একটা চামচ হারানো আমাদের মতো সাধারণ পরিবারের জন্য অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যখন দেখলাম যে ড্রয়ারে আগে প্রায় 3 ডজন চামচ থাকতো, সেখানে মাত্র 2-3টা পড়ে আছে, তখন সত্যি অবাক হয়ে গেলাম। আমি একজন গৃহিণী, সংসারের প্রতিটা জিনিস কোথায় আছে সেটা আমার নখদ পড়নে। তাই শুরু করলাম খোঁজাখুঁজি। রান্নাঘরে সব তাক খালি করলাম, বাসন রাখার আলমারি দেখলাম, ফ্রিজের পেছনে, খাটের নিচে, সোফার পাশে, সব জায়গায় খুঁজলাম। এমনকি ময়লার ঝুড়িতেও দেখলাম, কিন্তু কোনো চামচের দেখা পেলাম না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বাজার থেকে নতুন করে এক সেট স্টিলের চামচ কিনে আনলাম। আমার 5 বছর বয়সী ছেলে রায়ানকে প্রথমে সন্দেহ হয়েছিল, কারণ ওর মাঝে মাঝে ছোটখাটো জিনিস নিয়ে খেলার অভ্যাস ছিল। কিন্তু যখনই আমি জিজ্ঞেস করতাম, রায়ান তুমি কি চামচগুলো কোথাও রেখেছো, ওর মুখটা সঙ্গে সঙ্গে বদলে যেত। ও চোখ নিচু করে ফেলতো, ঠোঁট চেপে ধরতো, তারপর আস্তে করে মাথা নাড়তো। কিন্তু ওর চেহারায় অপরাধ বোধ ছিল না, ছিল ভয়। আমার স্বামী সজীব ঢাকার বাইরে নির্মাণ কাজে চাকরি করতেন। সকালেই বের হয়ে যেতেন আর অনেক রাতে বাসায় ফিরতেন। সারাদিন রোদে ধুলায় কাজ করার কারণে শরীর একদম ভেঙে পড়তো। তবু একটা বিষয় কখনো বাদ দিতেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছেলেকে নিজে বিছানায় শুয়ে দিতেন, গল্প বলতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। তাই আমি কখনো ভাবিনি এই হারানো চামচের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে। 2 সপ্তাহ পর আমার নিজেকে অদ্ভুত মনে হতে লাগলো। আমি একটা 5 বছরের শিশুকে বারবার প্রশ্ন করছি, আর আমার স্বামীকে বিরক্ত করছি কয়েকটা চামচের জন্য। কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি থেকেই যাচ্ছিল। সত্যিটা সামনে এলো এক শুক্রবার রাতে। সজীবকে জরুরি কাজে 3 দিনের জন্য চট্টগ্রাম যেতে হলো। তাই সেদিন রাতে রায়ানকে ঘুম পাড়ানোর দায়িত্ব আমার ছিল। আমি ওকে গল্পের বই পড়ে শোনালাম, কম্বল গায়ে দিয়ে দিলাম, তারপর ওর পাশে বসে মাথায় হাত বুলাচ্ছিলাম। হঠাৎ আমার হাতের নিচে কিছু একটা শক্ত জিনিস অনুভব করলাম। বিছানাটা যেন সমান ছিল না। আমি অবাক হয়ে গেলাম। প্রথমে ভাবলাম হয়তো খাটের কোনো অংশ নষ্ট হয়েছে। আমি রায়ানকে বললাম, বাবু তুমি একটু পাশে দাঁড়াও তো। ও অবাক চোখে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে গদি উঠালাম, আর তখন যা দেখলাম তাতে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বিছানার নিচে সারি সারি করে সাজানো ছিল অসংখ্য চামচ। কিছু ছিল আমাদের পুরনো সেটের, আর কিছু ছিল সেই নতুন সেটের, যেগুলো আমি কয়েকদিন আগেই কিনেছিলাম। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। তারপর রায়ানের দিকে তাকিয়ে বললাম, বাবু তুমি এগুলো এখানে কেন রেখেছো, আমাকে বলোনি কেন? আমার কথা শুনে ওর চোখে পানি চলে এলো। ও কাঁদতে কাঁদতে বলল, মা এগুলো নিয়ে যেও না। আমি অবাক হয়ে গেলাম আর বললাম, কিন্তু কেন, এগুলো দিয়ে তুমি কি করবে? রায়ান নিচু গলায় বলল, এগুলো দরকার বাবা আর আমার জন্য। আমার বুকের ভেতর কেমন যেন একটা অজানা ভয় ঢুকে গেল। আমি ওর সামনে বসে বললাম, বাবু আমাকে সত্যিটা বলো, মা তোমাকে কখনো বকা দেবে না। রায়ান কান্না ভেজা চোখে বলল, বাবা বলেছে কাউকে বলতে নেই, এটা আমাদের গোপন কথা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সজীব সে কেন আমার 5 বছরের ছেলেকে এমন কিছু লুকাতে বলবে? আমি আর জোর করলাম না। সব চামচ ঠিক যেভাবে ছিল সেভাবেই রেখে দিলাম। রায়ানকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তারপর ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে স্বামীকে ফোন করলাম। অনেকবার রিং হওয়ার পর সে ফোন ধরলো। আমি কোনো ভূমিকা না করেই বললাম, সজীব তুমি কি আমাকে বলতে পারবে আমাদের ছেলের বিছানার নিচে এতগুলো চামচ কেন লুকানো? ও পাশে কিছুক্ষণ কোনো শব্দ হলো না, শুধু নীরবতা। তারপর আমি আবার বললাম, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম চামচগুলো কোথায় গেছে, তুমি বলেছিলে কিছু জানো না। কিছুক্ষণ পর সজীবের কণ্ঠ কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি তোমার কাছে সত্যিটা লুকিয়েছি, কারণ আমি ভয় পেয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝবে। আমি চুপ করে রইলাম। তারপর সে যে কথা বলল তা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ চামচগুলো চুরি করার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং সজীব আর রায়ান মিলে এমন একটি কাজ করছিল যেটা জানলে হয়তো আমি তাকে আরো বেশি ভালোবাসতাম। ও পাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর সজীব ধীরে ধীরে বলল, এটা শুধু একটা খেলা ছিল। আমি অবাক হয়ে গেলাম আর বললাম, কিসের খেলা? সে বলল, আমি এর নাম দিয়েছিলাম রূপালী যোদ্ধার দুর্গ। চামচগুলো ছিল রূপার তলোয়ার, ওগুলো দিয়ে রায়ান তার দুর্গকে রক্ষা করত। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, তাহলে তুমি রায়ানকে আমাকে না বলতে বললে কেন? সজীব দীর্ঘশ্বাস ফেললো আর বলল, মিতু তুমি বিষয়টাকে অনেক বড় করে দেখছো। আমি রাগ সামলাতে পারলাম না। বললাম, না সজীব, আমি বড় করে দেখছি না। তুমি আমাদের 5 বছরের ছেলেকে একটা গোপন বিষয় লুকাতে শিখিয়েছ। আমি বারবার জিজ্ঞেস করেছি আর তুমি প্রতিবার মিথ্যা বলেছ। ও পাশে আবার নীরবতা। কিছুক্ষণ পর সজীব নিচু গলায় বলল, আমার অতিরিক্ত কাজের সময় কমিয়ে দিয়েছে অফিস। আমি থমকে গেলাম আর বললাম, কি বললে? তারপর ও বলল, আমি চাইনি তুমি চিন্তা করো, সংসারের খরচ নিয়ে তোমার দুশ্চিন্তা হোক, তাই রায়ানকে একটা খেলার মধ্যে ব্যস্ত রাখতাম। আমি যখন রাতে দেরি করে ফিরতাম তখন ওকে এই গল্প শোনাতাম। কিন্তু তার কথা শুনেও আমার সন্দেহ কাটলো না। আমি জিজ্ঞেস করলাম, কতদিন ধরে তোমার ওভার টাইম বন্ধ? সে বলল, কয়েক সপ্তাহ। আমি আবার বললাম, কয়েক সপ্তাহ মানে? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, হয়তো 2 মাস হবে। আমি অনেক ক্লান্ত মিতু, রবিবার বাসায় ফিরে সব কথা বলবো, এখন একটু বিশ্রাম নিতে দাও। তার কণ্ঠে ক্লান্তি ছিল। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু তার গলার অসহায় ভাবটা আমাকে থামিয়ে দিল। আমি বললাম, ঠিক আছে রবিবার আসবে, কিন্তু এবার আমাকে সব
সত্যি বলতে হবে। ফোন কেটে দেওয়ার পর আমি অনেকক্ষণ করিডোরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মনের ভেতরে সন্দেহটা আর দূর হলো না। আমি আমাদের ঘরে ঢুকলাম, সজীবের আলমারি খুললাম। আমি জানতাম না কি খুঁজছি, কিন্তু মনে হচ্ছিল কোনো একটা সত্যি আমার সামনে আসবে। কিছু পুরনো কাপড়ের নিচে একটা বাদামি রঙের ফাইল পেলাম। ফাইলটা খুলতে আমার বুক কেঁপে উঠলো। ভেতরে ছিল কিছু বকেয়া বিল, ক্রেডিট কার্ডের হিসাব, নতুন একটা মোবাইল ফোন আর শহরের অন্য পাশে একটা ছোট ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র। আমার মাথা ঘুরে গেল। সজীব কি তাহলে আমাকে ঠকাচ্ছে? সে কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে? আমি সঙ্গে সঙ্গে আমার বড় বোন নিহার কাছে ফোন দিলাম। ফোন দিয়েই বললাম, আপু, আমার মনে হচ্ছে সজীব আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। আমি তাকে সব বললাম, চামচের কথা, রায়নের গোপন খেলার কথা, দ্বিতীয় ফোন আর নতুন বাসার চুক্তির কথা। আপু কিছুক্ষণ চুপ থেকে বলল, মিতু, বিষয়টা সহজভাবে নিও না, আগে ভালো করে সব জেনে নাও। আমি কাপা গলায় বললাম, তোমার কি মনে হয় ওর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে? আপু বলল, আমি জানি না, কিন্তু একটা গোপন ফোন আর আলাদা বাসার ব্যাপার অবশ্যই পরিষ্কার করা দরকার। তার কথা শুনে আমার ভয় আরো বেড়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সজীবকে একটা মেসেজ পাঠালাম। মেসেজে লিখলাম, আমি ফোন আর বাসার কাগজ পেয়েছি, রবিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তুমি ফিরে এসো না, আগে আমাকে সত্যিটা বলো। মেসেজ পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে সজীব ফোন করলো। আমি ধরলাম। 7 বছরের সংসারে আমি কখনো তাকে কাঁদতে শুনিনি, কিন্তু সেদিন তার কণ্ঠ ভেঙে গিয়েছিল। ও বলল, মিতু প্লিজ, আমাকে একবার সামনে থেকে কথা বলতে দাও, বিষয়টা তুমি যেমন ভাবছো তেমন না। আমি বললাম, তাহলে এখনই বলো। সে বলল, ফোনে বলা সম্ভব না। আমি কষ্ট নিয়ে বললাম, তোমার কাছে সত্যি বলার অনেক সুযোগ ছিল। সজীব কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে আর রায়ানকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি, শুধু একবার আমাকে বুঝিয়ে বলার সুযোগ দাও। আমি আর কিছু বললাম না। ফোন কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। সেদিন প্রথমবার আমি নিজের কান্না লুকানোর চেষ্টা করিনি। কিছুক্ষণ পর রায়ানের ঘরের দরজা খুলে গেল। ছোট ছোট পায়ে সে বের হয়ে এলো। গায়ে তার প্রিয় ডাইনোসরের পোশাক, হাতে একটা চামচ। সে আমার পাশে এসে বসে চামচটা আমার হাতে দিয়ে বলল, মা, এটা তোমার। আমি চোখ মুছে বললাম, আমার লাগবে না বাবু। রায়ান মাথা নাড়লো আর বলল, না মা, তোমার লাগবে, বাবা বলেছে। আমি অবাক হয়ে বললাম, বাবা কি বলেছে? রায়ান চামচটা শক্ত করে ধরে বলল, বাবা বলেছে প্রতিটা চামচ এক একটা প্রতিশ্রুতি। যদি বাবার অনেক দূরে চলে যেতে হয়, তাহলে এই চামচগুলো মনে করিয়ে দেবে যে বাবা আবার ফিরে আসার চেষ্টা করছে। আমি চুপ করে শুনতে লাগলাম। আমার বুকটা ভার হয়ে গেল। রায়ান নিচের দিকে তাকিয়ে বলল, বাবা বলেছিল তোমার জন্য একটা রাখতে, কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে বুঝলাম, সজীব যা লুকাচ্ছে সেটা হয়তো কোনো পরকীয়া নয়, এর পেছনে অন্য কোনো বড় সত্যি আছে। আমি আবার তাকে মেসেজ পাঠালাম। মেসেজে লিখলাম, সজীব, রবিবার বাসায় এসো, আমরা কথা বলবো। পরবর্তী 2 দিন আমার মন ঘুরপাক খেতে লাগলো। রাগ, ভয় আর হাজারো প্রশ্ন। কেন সজীব মনে করেছিল তাকে আমাদের ছেড়ে যেতে হতে পারে? সে কেন অন্য জায়গায় একটা বাসা ভাড়া নিয়েছিল? আর কেন সে আমাদের ছোট্ট ছেলেকে দিয়ে বিছানার নিচে ভালোবাসার প্রতিশ্রুতিগুলো জমিয়ে রাখতে বলেছিল? রবিবার সন্ধ্যায় সজীব বাসায় ফিরল। দরজা খোলার সময় আমি হাতে সেই বাদামি ফাইলটা ধরে দাঁড়িয়েছিলাম। আমাকে আর ফাইলটা দেখে সজীবের মুখটা বদলে গেল। তার কাঁধ নিচু হয়ে গেল। চোখের ভেতর যেন সব ক্লান্তি একসঙ্গে জমে উঠলো। আমি শান্ত গলায় বললাম, ভেতরে এসো, বসো। সজীব ধীরে ধীরে ঘরে ঢুকে ব্যাগটা মেঝেতে রাখলো। আমি বললাম, এবার আমাকে সব সত্যি বলো। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, মিতু, আমি 6 সপ্তাহ আগে চাকরিটা হারিয়েছি। কথাটা শুনে আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মনে হচ্ছিল আমি যেন ঠিক মতো শুনতে পারছি না। সজীব আবার বলল, আমি তোমাকে বলতে পারিনি, তুমি রায়ানের জন্য নিজের চাকরি ছেড়ে দিয়েছো, তুমি তোমার স্বপ্নগুলো থামিয়ে দিয়েছো। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি এই পরিবারকে দেখব। কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে প্রতিদিন সকালে তুমি কোথায় যেতে? সজীব মাথা নিচু করে বলল, আমি কাজের পোশাক পরে বের হতাম, যেন তুমি কিছু বুঝতে না পারো। তারপর লাইব্রেরিতে বসে চাকরির আবেদন করতাম। আর কিছুদিন অস্থায়ী গুদামের কাজ করেছি, কখনো দিনমজুরের কাজ করেছি, যে কাজ পেয়েছি করেছি। আমি সেই দ্বিতীয় ফোনটা হাতে তুলে নিয়ে বললাম, এটার কি? সজীব বলল, চাকরির লোকজন আর বিভিন্ন জায়গার নিয়োগদাতাদের ফোনের জন্য নিয়েছিলাম। অনেক সময় অদ্ভুত সময়ে ফোন আসতো। আমি চাইনি তুমি রাতের বেলা এসব দেখে আরো চিন্তা করো। আমি ফাইল থেকে বাসা ভাড়ার চুক্তিপত্রটা বের করে বললাম, আর এটা? সজীবের চোখে পানি চলে এলো। ও বলল, এটা ছিল আমার শেষ পরিকল্পনা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে বলল, যদি আমি বাড়ির ঋণ আর খরচ চালাতে না পারতাম, তাহলে ভাবছিলাম আমি ওই ছোট বাসাটাই উঠে যাব। আমি কষ্ট নিয়ে বললাম, মানে তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলে? সজীব দ্রুত মাথা নাড়লো আর বলল, না মিতু, আমি সংসার ছেড়ে যেতে চাইনি। আমি শুধু ভেবেছিলাম আমার জন্য তোমাদের কষ্ট বাড়ছে। আমি ভেবেছিলাম তুমি আর রায়ান আমাকে ছাড়া হয়তো ভালো থাকবে। তার গলা কাঁপছিল। আমি অবিশ্বাসের চোখে তাকালাম আর বললাম, তুমি সত্যি ভেবেছিলে একটা চাকরি চলে যাওয়ার কারণে আমি তোমাকে কম ভালোবাসবো? সজীব কিছু বলতে পারলো না। আমি বললাম, চাকরি হারানো আমাদের সম্পর্ক নষ্ট করেনি সজীব, তোমার মিথ্যাগুলো করেছে। তুমি ভেবেছিলে তোমার বেতনই তোমার মূল্য, কিন্তু আমার কাছে তুমি শুধু একজন উপার্জনকারী নও, তুমি আমার স্বামী, রায়ানের
বাবা। সজীব চোখ মুছে বলল, আমি ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি আমাকে ব্যর্থ মানুষ মনে করবে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চুপচাপ মেঝেতে বসে পড়লাম। কারণ এতদিন ধরে যে সত্যটাকে ভয় পেয়েছিলাম সেটা আসলে অন্য কিছু ছিল। আমি ভেবেছিলাম সে আমাকে ঠকাচ্ছে, কিন্তু সে নিজের কষ্ট লুকিয়ে একা লড়াই করছিল। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আর চামচগুলো? এই প্রশ্নটা শুনে সজীব মুখ ঢেকে ফেললো। কিছুক্ষণ পর সে বলল, রায়ান বুঝতে পেরেছিল আমি আগের মতো কাজে যাচ্ছি না। একদিন ও আমাকে জিজ্ঞেস করেছিল, বাবা কি একদিন হঠাৎ করে চলে যাবে? আমার বুক কেঁপে উঠল। সজীব বলল, আমি ওকে ভয় দেখাতে চাইনি, তাই বলেছিলাম প্রতিটা চামচ একটা রূপালী প্রতিশ্রুতি। যতদিন আমি দূরে থাকি এগুলো মনে করিয়ে দেবে যে বাবা আবার ফিরে আসার চেষ্টা করবে। আমি ওকে কাউকে বলতে নিষেধ করেছিলাম, কারণ আমি লজ্জা পেয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম তুমি জানলে আমাকে আর আগের মতো বিশ্বাস করবে না। কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি তারপর বললাম, তুমি জানো সবচেয়ে কষ্টের বিষয় কি? সজীব আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি ভেবেছো তোমার সমস্যার বোঝা তোমাকে একাই বহন করতে হবে, অথচ আমরা একটা পরিবার। সেদিন অনেকক্ষণ আমরা দুজন কথা বলেছিলাম। পরদিন সকালে আমি আর সজীব রায়ানের বিছানার পাশে বসে ওকে সব বুঝিয়ে বললাম। আমরা বললাম, বাবার চাকরি চলে গিয়েছিল, কিন্তু বাবা কোথাও যাচ্ছে না। বড় মানুষরাও কখনো কখনো ভয় পায়, ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু এমন কোনো গোপন কথা রাখা উচিত নয় যেটা তোমার মনকে ভারী করে দেয়। সজীব হাসতে হাসতে বলল, আমাদের ছোট্ট যোদ্ধাদের আর আমাদের রক্ষা করতে হবে না। রায়ান কিছুক্ষণ বিছানার নিচে সাজানো চামচগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর একটা একটা করে সব চামচ রান্নাঘরের ড্রয়ারে ফিরিয়ে রাখতে শুরু করলো। কয়েক সপ্তাহ পর সজীব আবার ভালো একটা চাকরি পেল, কিন্তু হারানো বিশ্বাস ফিরে পেতে আরো কিছু সময় লাগলো। আমরা একসঙ্গে সংসারের নতুন বাজেট করলাম। আমি বাসা থেকে ছোটখাটো হিসাবের কাজ শুরু করলাম, আর সজীব প্রতিশ্রুতি দিল কোনো সমস্যা হলে আর কখনো একা লুকাবে না। সবকিছু ধীরে ধীরে আগের মতো হয়ে গেল, তবে সব চামচ রান্নাঘরে ফিরে গেল না। একদিন সকালে রায়ানের বিছানার চাদর বদলাতে গিয়ে আমি বালিশের নিচে একটা চামচ পেলাম। আমি হেসে জিজ্ঞেস করলাম, বাবু এটা এখনো এখানে কেন? রায়ান ছোট্ট করে হাসলো আর বলল, যদি দরকার হয়। আমি ওর কপালে একটা চুমু দিয়ে চামচটা সেখানেই রেখে দিলাম, কারণ কখনো কখনো একটা চামচ শুধু একটা চামচ নয়, কখনো সেটা হয়ে যায় একজন বাবার ভালোবাসার প্রতীক, একটা পরিবারের ভয় জয় করার গল্প, আর একটা মনে করিয়ে দেওয়া কথা। ভয় লুকিয়ে রাখলে বড় হয়, কিন্তু ভালোবাসা ভাগ করে নিলে সব কঠিন পথ সহজ হয়ে যায়। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।